আচ্ছা, আমরা উত্তর ভারতের পার্বত্য অঞ্চল সম্বন্ধে আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওটায় যে দুটো বিষয় নিয়ে, যে দুটো ভূপ্রাকৃতিক অঞ্চল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং আরেকটা পশ্চিমের মরু অঞ্চল। ঠিক আছে, উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল, পশ্চিমের মরু অঞ্চল। আচ্ছা, উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চল মূলত উত্তর পূর্বের উচ্চভূমি অঞ্চলকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেঘালয় মালভূমি এবং মেঘালয় মালভূমিতে থাকা পর্বত, আর আরেকটা হচ্ছে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, মানে মেঘালয় মালভূমি ছাড়া উত্তর পূর্বের উচ্চভূমির যে অংশটা আছে তাকে আমরা বলি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল। এই দুটো অংশে আমরা ভাগ করতে পারি, মেঘালয় মালভূমি এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল, যার আরেক নাম হলো পূর্বাচল। এখানে আমি ডায়াগ্রামটা এঁকেছি, যে ডায়াগ্রামটা তোদের করে নিতে হবে। আমি একটা কাজ করছি। আচ্ছা, আমি ডায়াগ্রামটা একটু ফোকাস করে দিয়েছি যাতে সুবিধা হয়। এবার একটু দেখে নে, এই যে মূল অংশটা আমরা উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে দেখছি, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল মূলত বিস্তৃত কিরকম? উত্তর পূর্ব ভারতের মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা, এই নিয়ে উত্তর পূর্ব ভারতের উচ্চভূমি গঠিত। পাঁচটা জায়গা: মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। এর মধ্যে কোনো কোনোটার অংশ বিশেষ আছে, কোনো কোনোটা পুরো অঞ্চল রয়েছে। অঞ্চলটার মোটামুটি ভাবে গড় উচ্চতা 1500 থেকে 4000 মিটারের মধ্যে, এবং শ্রেণী বিভাগ যে দুটো বললাম দুটো পার্টে করা যায়। এই যে একটা অংশ ইয়েলো বর্ডার দেওয়া আছে, এখানে মার্ক করা আছে মেঘালয় মালভূমি, এটা হচ্ছে মেঘালয় মালভূমির অংশ। এর মধ্যে আমরা তিনটে পাহাড় দেখতে পাচ্ছি মূলত। এই যে গ্রিন কালার দিয়ে দেওয়া আছে, ছোট, তারপরে আরেকটু বড় একটা, 3 নম্বর। এই যে তিনটে পাহাড় দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে গারো, তারপর একটা বাঁদিক থেকে প্রথমটা গারো, তারপর একটা খাসি, তারপর একটা জয়ন্তিয়া। এই গারো, খাসি, জয়ন্তিয়া ছাড়াও মিকির বলে আরেকটা পাহাড় এখানে দেখা যায়। মূলত মেঘালয় মালভূমি অঞ্চলটা 3 নম্বরের প্রশ্নে আসে, আর যখন দুটো একসঙ্গে আমরা লিখি তখন 5 নম্বরের মতো লিখি। মেঘালয় মালভূমি কি? মেঘালয় মালভূমি কিন্তু মূল দাক্ষিণাত্য মালভূমি, মানে ভারতের মূল অংশে যেটা ছিল দাক্ষিণাত্য মালভূমির একটা অংশ। যেরকম ছোটনাগপুর বিচ্ছিন্ন হয়েছে দাক্ষিণাত্য থেকে, সেরকম মেঘালয় মালভূমিও কিন্তু দাক্ষিণাত্য থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মূলত ভূ আন্দোলন আর চ্যুতির কারণেই কিছু ফল্ট লাইন তৈরি হয়েছিল, যেগুলোর কারণেই কিন্তু দাক্ষিণাত্য মালভূমি ছোটনাগপুর থেকে আলাদা হয়ে যায়। প্রথমে দাক্ষিণাত্য মালভূমি থেকে ছোটনাগপুর এবং মেঘালয় দুটোই আলাদা হয়েছিল। ছোটনাগপুর আর মেঘালয় একসঙ্গে ছিল, যার মূল বিস্তৃতি এখানে ছোটনাগপুর ছিল এবং মূল বিস্তৃতি এই অংশের মধ্যে দিয়ে ছিল। কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত যে নদীগুলো, সেই নদীগুলো মূলত এই জায়গাটাকে কেটে দিয়েছে, ফলে এই জায়গাটা নিচু হয়ে গেছে, মেঘালয় আলাদা হয়ে গেছে, ছোটনাগপুর এখানে আলাদা হয়ে গেছে। এখন এই গেল সৃষ্টির কারণ। গড় উচ্চতা 600 থেকে 1600 মিটারের কাছাকাছি। পাহাড় পর্বতের মধ্যে মোটামুটি আমি যেটা বললাম, তিনটে পাহাড়, গারো, খাসি, জয়ন্তিয়া, তিনটে পাহাড় দেখা যায়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক, যেটা ম্যাপ পয়েন্টিংও তোরা করেছিস, নকরেক। খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ শিলং, এটা খাসি পাহাড়, সর্বোচ্চ শৃঙ্গ শিলং, যাকে উত্তর পূর্ব ভারতের প্রধান বৃষ্টির ছায় অঞ্চল বলা হয়, মেঘালয়ের রাজধানী এবং শৈল শহর হিসেবে পরিচিত। আর এটা কিন্তু মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ, শিলং। আচ্ছা, জয়ন্তিয়া পাহাড় সম্বন্ধে আলাদা কোনো ইনফরমেশন নেই, কিন্তু মিকির বলে আগে একটা এখানে পাহাড় ছিল, যে পাহাড়টা ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে এখন, যার দক্ষিণে রেংমা বলে একটা বিশেষ পার্বত্য অঞ্চল আছে, যেটা বিশেষভাবে উল্লেখযোগ্য, জন্য রেংমার নামটা তোদের পড়তে হয়। আচ্ছা, মেঘালয় মালভূমির সবচেয়ে বেশি অংশ জুড়ে রয়েছে, মেঘালয় মালভূমির নামগুলো কিন্তু আলাদা আলাদা, পুরোটা মেঘালয় মালভূমি নাম। এর মধ্যে সর্বাধিক অংশ জুড়ে রয়েছে খাসি পাহাড়ের উপরে শিলংয়ের এই অঞ্চলটা, যেটা শিলং মালভূমি নামে পরিচিত। এর দক্ষিণে অবস্থিত চেরা মালভূমি। এখানে অনেক চুনা পাথরের গুহা দেখা যায়। প্রধান একটা গুহার নাম লিখতে পারি, সিজু গুহা, যেটা দেখা যায়। এই মোটামুটি মেঘালয় মালভূমির বিবরণ। মানে মেঘালয় মালভূমির ক্ষেত্রে তোরা পয়েন্ট করে অবস্থান, সৃষ্টির কারণ, গড় উচ্চতা, পাহাড় পর্বত, মালভূমি ইত্যাদি ইত্যাদি গুলো লিখতে পারিস ছোট ছোট করে। এটা যদি 3 নম্বরের আসে তাহলে একদম 5টা পয়েন্টের মধ্যে লিখে দিবি এই ডায়াগ্রামটা সমেত। আর 5 নম্বরে এলে তো তোকে পুরো ডায়াগ্রামটাই আঁকতে হবে। মেঘালয় মালভূমি এলে তোকে পুরো ডায়াগ্রামটা আঁকতে হবে, শুধু মেঘালয় মালভূমি, গারো, খাসি, জয়ন্তিয়া। আর যদি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল দেয়
তাহলে পুরোটার সঙ্গে মেঘালয় মালভূমি, গারো-খাসি, জয়ন্তিয়া ছাড়া বাকিটা। ওকে, আচ্ছা, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থানের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে মেঘালয় বাদে, মানে যদি শুধু মেঘালয়টা বাদ দিই তাহলে বাকি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার যে অংশটা রয়েছে সেটা কিন্তু উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে অবস্থিত। এখানকার পাহাড়গুলোর মধ্যে সিজনি আছে, পাটকই আছে, উপরের একটা পাহাড় যেটা অরুণাচল প্রদেশে কিছুটা আছে আর কিছুটা উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের মধ্যে রয়েছে। এই পাহাড়টার নাম হচ্ছে মিসমি। এই পাহাড়টার নাম নোটে নাও পেতে পারিস বা পেতে পারিস হয়তো। এই পাহাড়েরই একটা সর্বোচ্চ শৃঙ্গ যেটা দাফাবুম, আগে উত্তর পূর্বের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ ছিল, কিন্তু এখন আর নয়। মিসমির পরে রয়েছে পাটকই, তারপর এই আড়াআড়ি পর্বতটার নাম হচ্ছে বড়াইল, তার নিচে রয়েছে নাগা, লাস্ট রয়েছে মিজো। আচ্ছা, এটা কিন্তু বিভিন্ন বইতে পয়েন্টিং একটু উল্টোপাল্টা করা থাকে, আমি আরেকবার বলে দিচ্ছি। এই তিনটে পাহাড় তো আলাদা হয়েই গেছে। এখানে প্রথম হচ্ছে মিসমি, ডাফলাটা বললাম না, এখানে ডাফলা ছিল কিন্তু অরুণাচল প্রদেশের মধ্যে অবস্থিত বলে ডাফলা বললাম না। মিসমি, তারপরে রয়েছে পাটকই, আড়াআড়ি ভাবে বড়াইল, নাগা, মিজো। মিসমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাবুম আগে উত্তর পূর্ব পার্বত্য অঞ্চলেরও সর্বোচ্চ শৃঙ্গ ছিল, কিন্তু এখন নাগা পাহাড়ের সরামতি। আচ্ছা, এটা নোটে কিন্তু একটু ভুল আছে, নোটে চেঞ্জ করে নিস। মিসমি পাহাড়ের দাফাবুম সর্বোচ্চ শৃঙ্গ লেখা আছে, কিন্তু উত্তর পূর্ব ভারতের সর্বোচ্চ শৃঙ্গ এখন নাগা পাহাড়ের সরামতি, তোরা পয়েন্টিংও করেছিস। এছাড়া মণিপুরের কাছে একটা পাহাড়ে ঘেরা হ্রদ দেখা যায়, যাকে আমরা লোকটাক হ্রদ বলি, যেটা পবিত্রতম হ্রদ হিসেবে পরিচিত। এটাও ম্যাপ পয়েন্টিং এ তোরা করেছিস, বৌদ্ধ সন্ন্যাসীদের মতে এটা অত্যন্ত পবিত্রতম হ্রদ। এছাড়া ওই হ্রদকে ঘিরে একটা বিশেষ উপত্যকা দেখা যায়, যে উপত্যকাকে বলা হয় ইম্ফল উপত্যকা। ইম্ফল উপত্যকাও খুব সুদৃশ্য একটা উপত্যকা, 50 কিলোমিটার দীর্ঘ এবং প্রায় 30 কিলোমিটার চওড়া। এই মোটামুটি উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল এবং উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল এবং মেঘালয় মালভূমি সম্বন্ধে বিবরণ। আবার বলে দিচ্ছি, দুটো পার্টে কোশ্চেনটা আসতে পারে। মেঘালয় মালভূমি একটা আলাদা করে আসতে পারে 3 নম্বরে, উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল একটা আলাদা করে আসতে পারে 3 নম্বরে। দুটো একসঙ্গে যখন আসে ভূপ্রাকৃতিক বিভাগ হিসেবে লিখতে দেয় তখন এটা 5 নম্বরের দেয়। এটা নোটে খুব সুন্দর পয়েন্ট করে বলা আছে, অবশ্যই নোট থেকে পড়বি। নেক্সট পরের যে পার্টটা আমরা আসছি সেটা হচ্ছে পশ্চিমের মরু অঞ্চল। আচ্ছা, পরের অংশ পশ্চিমের মরু অঞ্চল। পশ্চিমের মরু অঞ্চলের মধ্যে আমরা বাগার, রোহি, ক্ষুদ্র মরু অঞ্চল, হামাদা বা পাথুরে মরু আর মরুস্থলী, মোটামুটি 5টা ভাগ পাই। পশ্চিমের মরু অঞ্চল বলতে কোনটা? থর মরুভূমিকে ঘিরে যে অঞ্চলটা, থর মরুভূমি এবং এখানে প্রবাহিত একমাত্র বড় অন্তর্বাহিনী নদী যেটা নাম লুনি তীরবর্তী অঞ্চল এবং মরুভূমিকে ঘিরে যে অঞ্চল অবস্থান করছে তাকে বলা হয় পশ্চিমের মরু অঞ্চল। মূলত অববাহিকার দিক থেকে ধরলে আমরা যদি ধরি আরাবল্লী পর্বত এবং শতদ্রু অববাহিকার মধ্যে রাজস্থান রাজ্যের জয়সলমীর, বিকানির আর যোধপুর জেলা নিয়ে এটা গঠিত হয়েছে। গড় উচ্চতা মোটামুটি ভাবে 150 মিটারের বেশি উঁচু, কিন্তু লুনি নদী তীরবর্তী অঞ্চলের উচ্চতা বেশ কম। লুনি নদী তীরবর্তী অঞ্চলে এটা মাত্র 20 থেকে 30 মিটার উঁচু। ভূপ্রাকৃতিক দিক থেকে দেখা যায় প্রধানত এটা এই মরু অঞ্চলটা বালি পাথর দিয়ে গঠিত এবং আরাবল্লী পাহাড় থেকে আমরা যত পশ্চিম দিকে যাই ভূমির গড় উচ্চতা তত কমতে থাকে। আরাবল্লী পর্বতের জায়গা থেকে যত পশ্চিম দিকে, আরাবল্লী পর্বত আমরা আঁকিনি, আরাবল্লী পর্বত এভাবে অবস্থান করছে। আরাবল্লী পর্বত থেকে যত পশ্চিম দিকে যাওয়া যায় ভূমির গড় উচ্চতা কিন্তু কমতে থাকে। কিছু ছোট ছোট হ্রদ দেখা যায় এখানে, যেগুলোকে রন বলে, কচ্ছের রন নয়, কিন্তু ছোট ছোট আরো কিছু রন দেখা যায়, লবণাক্ত জলের হ্রদ দেখা যায়, যেমন জয়সলমীরে অবস্থিত সম্বর হ্রদ। এছাড়া পুষ্কর হ্রদ আছে, যদি এর মধ্যে কিছু অংশ ধান্দ নামে পরিচিত। কিছু অংশে প্রস্রবণ দেখা যায়। প্রস্রবণ মানে হচ্ছে জলের রেখা দেখা যায়, যেগুলো পরবর্তীকালে শুকিয়ে গিয়ে ওয়াদি গঠন করে। আর কিছু কিছু অংশে ভূমির উর্বরতার জন্য খেজুর, পাম জাতীয় উদ্ভিদের আবরণ দেখা যায়। এই মোটামুটি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য।
আর যদি আমরা অবস্থান দেখি, মানে এদের শ্রেণীবিভাগ দেখি ভূপ্রাকৃতিক অঞ্চলে, দেখ শ্রেণীবিভাগটা কিভাবে আসে। পুরো পুরো অঞ্চলটা কিন্তু 5 নাম্বারের আসে, 5 নাম্বারের মতো আসে। ভূপ্রাকৃতিক বিভাগের মধ্যে 5টা অঞ্চল, বাগাড়, রোহি, এটা যদি আমরা পূর্ব দিক থেকে করি, মানে এদিক থেকে, তাহলে বাগাড়, রোহি, ক্ষুদ্র মরু অঞ্চল, হামাদা, আর্ক বা মরুস্থলী, এই 5টা ভাগ, এগুলো 2 নম্বরের টিকাও আসতে পারে। কিন্তু ওর জন্য নোটে 3-4টে করে পয়েন্ট দেওয়া আছে। তোরা যখন পুরোটা মরু অঞ্চল হিসেবে লিখবি তখন একটা পয়েন্ট, একটা দুটো পয়েন্ট প্রত্যেকটাতে অফ করতে পারিস, অসুবিধা নেই। এক্সট্রা পার্ট হিসেবে আসে ধান, ধ্রিয়ান, রেহ, কালার, উসর 2 নম্বরের টিকা হিসেবে, আর থর মরুভূমি সৃষ্টির কারণ 3 নম্বর। এই হচ্ছে মূলত মরু অঞ্চল থেকে প্রশ্ন। এবার আমি একটু জুম করছি ছবিটা যাতে বুঝতে সুবিধা হয়, দিয়ে আমি ডিভিশনগুলো, ক্লাসিফিকেশন যেগুলো শ্রেণী বিভাগগুলো আছে, ভাগগুলো, ভূপ্রাকৃতিক বিভাগগুলো মরু অঞ্চলে, সেটা বলে দিচ্ছি। আচ্ছা, এই ডিভিশনটা পড়ানোর আগে একটু বলে নি, কোনো কোনো বইতে নাই ডিভিশনটা, তোরা যদি বই ফলো করতে যাস এখানে, কোনো কোনো বইতে কিন্তু এই ডিভিশনটা একটু অন্যভাবে দেওয়া আছে। দেখ, উত্তর ভারতের সমভূমি এখান থেকে ঠিক উত্তরের পার্বত্য অঞ্চলের নিচের থেকে অগ্রসর হয়ে গেছে। যদি উত্তর ভারতের সমভূমি হিসেবে দেখিস, তাহলে এই এই রাজস্থানের পার্টটাকেও কিন্তু একটা সমভূমির মধ্যে ফেলে দেওয়া হয়েছে, মরুস্থলী ছাড়া বাকি অংশটাকে, যেটার নামকরণ করে দেওয়া হয়েছে রাজস্থান সমভূমি। আর পরেরটা সিন্ধু, তারপর গঙ্গা, তারপর ব্রহ্মপুত্র। কিন্তু এই ভাগটা ঠিক নয়। মরু অঞ্চলটার ডিভিশন তাহলে পাওয়া যায় না, বা মরু অঞ্চলের ভাগগুলো পাওয়া যায় না, এই ক্ষুদ্র ভাগগুলো মরু অঞ্চলে। ওর জন্য মরু অঞ্চলটা আলাদা একটা ডিভিশন হিসেবে পড়া উচিত, যেখানে 5টা ভাগ আলাদা আলাদা করে দেখানো হয়েছে। এই 5টা ভাগের মধ্যে আমরা বাগাড় থেকে শুরু করব। এটা লেখা খুব সোজা। তুই যদি বাগাড় থেকে শুরু করিস, তাহলে তুই পরপর বলার সময় বাগাড়ের পরে যখন রোহি বলবি, বাগাড়ের পশ্চিম দিকে অবস্থিত, রোহির পরে যখন ক্ষুদ্র মরু অঞ্চল বলবি, রোহির পশ্চিম দিকে অবস্থিত। যদি এটা থেকে শুরু করিস তাহলে পূর্ব দিক করে আসবে। এটা 2 রকম ভাবেই করা যায়, যেটা তোদের ঠিক মনে হবে করতে পারিস। আমি বাগাড় থেকেই শুরু করছি। দেখ, আরাবল্লী পর্বতে বাগাড়ের অঞ্চলের ক্ষেত্রে আমরা কি দেখি, আমি প্রত্যেকটায় বেশি পয়েন্ট লিখিনি, 3টে করে পয়েন্ট লিখেছি। 3টে করে পয়েন্ট লিখেছি কারণ এটা যখনই টিকা হিসেবে আসবে, তোরা মূল অবস্থানটা কিন্তু প্রথমের যে অবস্থানটা দেওয়া আছে সেটাকে লিখ, আর তারপর বাকি 3টে পয়েন্ট লিখে দিবি। 3টে পয়েন্টে হাফ নম্বর করে 1.5 নম্বর, অবস্থানের জন্য হাফ নম্বর, সঙ্গে এই ডায়াগ্রামটা করে দিতে পারিস। এর জন্য এভাবেই করা আছে, 3টে করে পয়েন্ট। যখন তোদের পুরোটা একসঙ্গে মরু অঞ্চল হিসেবে আসবে, তখন তোরা যে কোনো একটা করে পয়েন্ট 3টের মধ্যে বাদ দিয়ে দিস, প্রত্যেকটা 2 করে পয়েন্ট দিস, তাহলেই কভার হয়ে যাবে। আচ্ছা, এবার আমি শুরু করি, বেশি পয়েন্টে যাবি না। বাগাড় কি, বাগাড় মোটামুটি আরাবল্লী পর্বত এভাবে অবস্থান করছে, এভাবে অবস্থান করছে। সরি, আরাবল্লী পর্বত এভাবে অবস্থান করছে। বাগাড় আরাবল্লী পর্বতের নিচে অবস্থিত, আরাবল্লী পর্বতের পাদদেশে। আরাবল্লী পর্বতের পাদদেশের এই অঞ্চলটা, যেটা থর মরুভূমির একদম পূর্ব প্রান্তে অবস্থিত, মানে সবচেয়ে পূর্বতম অংশ, এটাকে বলছি বাগাড় অঞ্চল। এর অধিকাংশ অঞ্চল কিন্তু তৃণভূমি, যেখানে গুর্জর বা জাতির উপজাতিরা, মানে গুর্জর উপজাতিরা মূলত মহিষ প্রতিপালন করত, যেখান থেকে গুজরাটের নাম এসেছিল। এই মূলত এই অঞ্চলটা জুড়ে এবং গুজরাট সমভূমির অংশটা জুড়ে এরা মহিষ প্রতিপালন করত। এর জন্য এই অঞ্চলে কৃষিকাজ সেরকম ভাবে হয় না। কিন্তু পরবর্তীকালে যখন রাজস্থান খাল খনন করা হয়েছে, মানে ইন্দিরা গান্ধী খালের ক্যানেলের একটা পার্ট এটা, যখন রাজস্থান খাল খনন করা হয়েছে, তখন কৃষি কিছুটা উন্নতি সম্ভব হয়েছে। নেক্সট, এখানে এর ঠিক পশ্চিম দিকেই আমরা যে অঞ্চলটা পাচ্ছি, এবং যেটা মরু অঞ্চলের, এই পুরো মরুভূমি অঞ্চলের সবচেয়ে বড় জোন, যে 5টা ভাগ করা তার মধ্যে সবচেয়ে বড় এই অঞ্চলটা, একে বলা হয় রোহি অঞ্চল। এটা কিন্তু বেশ উর্বর অঞ্চল, কারণ এখানেই মূলত লুনি নদীর প্লাবন সমভূমিটা তৈরি হয়েছে। এই অঞ্চলেই লুনি নদীর প্লাবন সমভূমি তৈরি হয়েছে। রোহি অঞ্চলে কিছু আরাবল্লী পর্বত থেকে সৃষ্ট আরো কয়েকটা ছোট ছোট জলধারা এখানে প্রতি বছরই কিছু পলিশ সঞ্চয় ঘটায়, ওর জন্য এই অঞ্চলটা বেশ উর্বর। পরের দিকে তারও পশ্চিমে যে ছোট্ট অঞ্চলটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ক্ষুদ্র মরু অঞ্চল। এই ক্ষুদ্র মরু অঞ্চল জাস্ট রোহির পশ্চিম দিকে অবস্থান করছে,
এই ক্ষুদ্র মরু অঞ্চল থেকেই মূলত কিন্তু মরুস্থলী শুরু। এবং আমরা যে মরুভূমির ভাগ বায়ুতে পড়েছিলি, যে হামাদা, রেগ এবং আর্গ যে পড়েছিলি, সেটার সেই হামাদার শুরু হয় কিন্তু এখান থেকে। মূল হামাদাটা না হলেও ক্ষুদ্র মরু অঞ্চল থেকেই মূলত শুরু হয়। এরপরে পরের অংশটা পাথুরে অঞ্চল থাকে, যে মূল হামাদার অংশ। এই পাথুরে অঞ্চলটা ক্ষুদ্র মরু অঞ্চলের পশ্চিমে অবস্থিত, বালি এবং শিলা দ্বারা গঠিত। এবং বালি শিলা দ্বারা গঠিত হলেও শিলার পরিমাণ বেশি থাকে বলে একে হামাদা বলা হয়, প্রস্তরময়, সেই জন্য এটার নাম হামাদা। যেটা মিশরে নাম পড়া হতো সেরির, এখানে কিন্তু হামাদা। আর লাস্ট পরের অংশটা যেটা মরুভূমির মূল অংশ, সেটাকে বলা হয় আর্গ। এটা পাকিস্তানের দিকে বিস্তৃত হয়েছে। তারপর এটা সম্পূর্ণভাবে উদ্ভিদবিহীন, প্রচন্ড রুক্ষ শুষ্ক, বালুকণা দ্বারা গঠিত, এবং বালির সঙ্গে কখনো কখনো ছোট শিলাখণ্ডের অবস্থান দেখা যায়। এই অংশটাকেই কিন্তু আমরা প্রকৃত মরুস্থলী বলে থাকি। এখানে ম্যাপ পয়েন্টিং এর একটা ব্যাপার আছে। যখন মরুস্থলী পয়েন্টিং করতে দেয় তখন কিন্তু আমরা শুধু এটা পয়েন্টিং করি, এবং যখন ভারতের মরু অঞ্চল পয়েন্টিং করতে দেয় তখন কিন্তু পুরোটা পয়েন্টিং করি। অর্থাৎ এটা একটু মাথায় রেখে, তাহলে এই হচ্ছে মূল বিভাগ। এটার মধ্যে প্রত্যেকটা বিভাগ ছোট ছোট 2 নম্বরে আসতে পারে। যখন 2 নম্বরে আসবে, অবস্থানটা কিন্তু আমাদের একই থাকবে। অবস্থানটা মরু অঞ্চলের অবস্থানই লিখবি, তারপর এগুলোর বৈশিষ্ট্য লিখবি 3টে, প্রত্যেকটা 3টে করে। আর যখন 5 নম্বরে আসবে, তখন অবস্থান লেখার পর প্রত্যেকটা হেডিং করে 2টো করে বৈশিষ্ট্য। এই হচ্ছে লেখার নিয়ম। দেখ, আমি এগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু ফলো করিস, না হলে কিন্তু মুশকিল হবে। আচ্ছা, এরপরে আমরা ছোট ছোট যে প্রশ্নগুলো আছে ধান, ধ্রিয়ান, এগুলোর ক্ষেত্রে আসি। আচ্ছা, ধান যদি আমরা দেখি, ধান ধ্রিয়ান দুটো টার্মই তোদের চেনা। ধান ধ্রিয়ান দুটোই তোরা কিন্তু বায়ুর কাজ পড়ার সময় পড়েছিস, কিন্তু এটা একটু ডিটেলসে পড়তে হয়। ধান বলতে মূলত আমরা মরুভূমির মধ্যে দীর্ঘাকার হ্রদকে বলে থাকি ধান। যেমন পড়েছিলি যে রাজস্থান মরুভূমির প্লায়াগুলোকে ধান বলা হয়। এই ধান বলতে আমরা মূলত সেই হ্রদগুলো বা প্লায়াগুলোকেই বুঝতে চেষ্টা করছি। এই প্লায়াগুলো তৈরি হয় কি করে? বায়ুর অপসারণের জন্য। বায়ুর অপসারণের জন্য মানে কোনো একটা জায়গা থেকে বায়ু যখন ক্ষয় করে, তখন কোনো একটা জায়গা থেকে যদি ক্রমাগত বালি অপসারিত হতে থাকে, তাহলে সেই অঞ্চলে যে ছোট গর্ত তৈরি হয় তাকে আমরা অপবাহন সৃষ্ট গর্ত বলি। দেখ, আমি এখানে অপবাহন সৃষ্ট গর্তটা, এই যে কোনো অঞ্চলে যখন বায়ু অপবাহনের দরুন, মানে এক জায়গা থেকে বায়ু উড়ে গিয়ে যদি সেই অঞ্চলটা অবনমিত হয়ে গিয়ে কোনো গর্ত তৈরি করে, তখন তাকে ব্লো আউট হোল বলা হয়। যখন এখানে জল জমে তখন তাকে আমরা হ্রদ তৈরি হতে দেখি, তখন তাকে আমরা ধান বলতে পারি। তার মানে রাজস্থান মরুভূমির প্লায়াগুলোকেই মূলত ধান বলা হয়। সৃষ্টির কারণ হিসেবে কোনো কোনো সময়, মানে মূল কারণটা কিন্তু বায়ুর অপবাহন। কোনো কোনো সময়, অনেক সময় দেখা যায় ভূমিকম্পের দরুনও ধান তৈরি হতে দেখা যায়। যেরকম রাজস্থানের পোখরানে ভূমিকম্পের দরুন ছোট ছোট কয়েকটি ধান রাজস্থান মরুভূমিতে তৈরি হয়েছিল। আচ্ছা, বৈশিষ্ট্য হিসেবে এমনিতে আমরা দেখতে পাই সারা বছর এটা শুষ্ক থাকে, সাধারণত জল থাকে না, কিন্তু মাঝে মাঝে যখন হঠাৎ বৃষ্টিপাত হয় মরুভূমিতে, তখন এগুলো জলপূর্ণ হয়ে ওঠে। আচ্ছা, নোটের একটা জায়গায় ধান দিয়ে দেখবি লেখা আছে এর স্থানীয় নাম প্লায়া। অ্যাকচুয়ালি কিন্তু এটা ভুল। এটা টাইপটা প্লায়া, এর স্থানীয় নামটাই ধান। মানে প্লায়াগুলোরই স্থানীয় নাম, কিন্তু রাজস্থানের স্থানীয় নাম ধান। এটা একটু কারেকশন করে নিস। আচ্ছা, নেক্সট আমরা পরেরটায় আসছি ধ্রিয়ান। ধ্রিয়ান সাধারণত আমরা চলমান বালিয়াড়ি হিসেবে পড়ে এসেছি। চলমান বালিয়াড়ি হিসেবে পড়েছি, আমাদের প্রথমেই মাথায় আসে যে চলমান বালিয়াড়ি মানে কি, বালিয়াড়ি হেঁটে হেঁটে যায়? ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা হচ্ছে মরুভূমির বায়ু প্রবাহের জন্য বালিটা দেখা যায় এক জায়গা থেকে উড়ে গিয়ে বেশ কিছুটা প্রবাহিত হয়ে আরেক জায়গায় পড়বে। এভাবে একমুখী বহুমুখী দুরকম বায়ু প্রবাহী মরুভূমিতে দেখা যায় ঋতু অনুসারে। যখন এই বিভিন্ন প্রকার বায়ু প্রবাহ হয়, তখন মরুভূমির মধ্যবর্তী অংশ থেকে বালি অপসারিত হয়ে পুরো বালুকণাটা উড়ে যায় এবং উড়ে গিয়ে অন্যত্র পড়ে সেখানে মরুভূমির কিছুটা বিস্তার ঘটায় বা মরুভূমির গভীরতা কিছুটা, উচ্চতা কিছুটা বৃদ্ধি করে। এই যে চলনশীল বালুকণাটাকেই বলা হচ্ছে ধ্রিয়ান।
মূলত কোনো জায়গায় এরকম ধ্রিয়ানের দরুন বালি অপসারিত হয়েও কিন্তু ধান তৈরি হয়, মানে বালিটা উড়ে গেল, যাকে আমরা ধ্রিয়ান বলছি, চলমান বালিয়ারি, এবং তার জন্য নিচের অংশে গর্ত তৈরি হলো ছোট। অনেক সময় বালিটা উড়ে গিয়ে কোনো জায়গায় পড়ে সেখানে ছোট ছোট বালির টিলা গঠিত হয়, যেগুলোকে টিব্বা বলা হয়। যেমন এর একটা উদাহরণ হচ্ছে নাট টিব্বা, যেটার একটা প্রতীকী নাম হিসেবে করা হয়েছিল ওই পার্বত্য অঞ্চলে, যেহেতু নাগটিব্বা বলে একটি শৃঙ্গ আছে, সেই জন্য এখানে একটা প্রতীকী নাম হিসেবে নাগটিব্বা বলে একটা অংশ আছে, যারা মরুভূমির একদম অভ্যন্তরে কিছু টুরিস্ট পয়েন্ট আছে, যে টুরিস্ট পয়েন্টগুলোর মধ্যে নাগটিব্বা কিন্তু একটা টুরিস্ট পয়েন্ট হিসেবে দেখানো হয়। কিন্তু এমনিতে এগুলোর স্থানীয় নাম হচ্ছে টিব্বা। ওই নাগটিব্বার সঙ্গে কিন্তু পার্বত্য অঞ্চলের নাগটিব্বার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এছাড়া আমরা দেখতে পাই যে রেও, কালার, ঊষর বলে তিনটে মাটির কথা বলা হয়েছে। তিনটে বিশেষ ধরনের মৃত্তিকা, রেও, কালার, ঊষর। এটা কিন্তু পুরোটাই লবণাক্ত মৃত্তিকা, মরুভূমি অঞ্চলে গঠিত, বা মরুভূমির যে সমতল অঞ্চলটা সেখানে গঠিত হয়। এটা কি হয় যে মরুভূমি অঞ্চলে তো বেশি জল থাকে না, ওর জন্য জলসেচ করতে হয়, এবং বারংবার জলসেচের দরুন মাটি এই লবণাক্ততা লাভ করে। ক্যালসিয়াম খনিজ লবণের আধিক্য দেখা যায়, এই লবণতার দরুন শস্য উৎপাদন কম হয়। এই রকম মৃত্তিকাকে বলা হয় রেহ, কালার, ঊষর। এটা মরুভূমি অঞ্চলে সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়াও কিন্তু উত্তরপ্রদেশ, গুজরাট, পাঞ্জাবের কিছু অংশেও কিন্তু রেহ, কালার, ঊষর দেখা যায়। আচ্ছা, এই রেহ, কালার, ঊষরের মধ্যে কি হয়, তোরা ক্লাস 9-এ এলুভিয়েশন পড়েছিলি। এলুভিয়েশনে কি হয়, মাটির জল মাটির উপরের স্তর থেকে নিচের স্তরে যায়, ফলে উপরের স্তর খনিজ হারায় এবং নিচের স্তর খনিজ সমৃদ্ধ হয়। উপরের স্তরে খনিজ হারানোটাকে বলা হয় এলুভিয়েশন, এবং নিচের স্তরে খনিজ সমৃদ্ধ হওয়াটাকে বলা হয় ইলুভিয়েশন। মরু অঞ্চলে ঠিক রিভার্স ঘটনা ঘটে। জল বাষ্পীভবন মাটি থেকে অনেক বেশি হয় বলে জল ওপর দিকে উঠে আসে, সেজন্য নিচের স্তর থেকে খনিজ লবণ ওপরে চলে আসে, ফলে নিচের স্তরটা খনিজ হারায়, ফলে নিচের স্তরে হয় এলুভিয়েশন, এবং উপরের স্তরটা খনিজ সমৃদ্ধ হয়, সেজন্য উপরের স্তরটা ইলুভিয়েশন। এবং উপরের স্তরে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম উঠে আসার দরুন উপরের স্তরে একটা সাদা স্তর তৈরি করে, লবণের স্তর। এটাকে বলা হয় সোলোনেজ। এই বিশেষ ধরনের লবণের স্তরটাকে রাশিয়ান ভাষায় সোলোনেজ বলা হয়। তা এইরকম রেহ, কালার, ঊষরের ক্ষেত্রে এই ওপরের হার্ট প্যানে একটা সোলোনেজ দেখা যায়, লবণের স্তর দেখা যায়। নেক্সট আমরা আসছি লাস্ট প্রশ্ন, থর মরুভূমি সৃষ্টির কারণ। আচ্ছা, থর মরুভূমি সৃষ্টির কারণটা আমরা একটু আলোচনা করি। প্রথমে দেখ, নোটে একটু পয়েন্টগুলো অ্যারেঞ্জ করা নেই ঠিকঠাক মতো, সব পয়েন্টই লেখা আছে কিন্তু অ্যারেঞ্জ করা নেই। আমি একটু অ্যারেঞ্জটা বলে দিই কিভাবে করবি। আমি এখানে দুটো ডায়াগ্রাম এঁকেছি, যার মধ্যে এটা খুব প্রয়োজনীয় নয়, কিন্তু এটা অবশ্যই আঁকতে হবে, থর মরুভূমি সৃষ্টির কারণ। এখন নর্মালি থর মরুভূমি সৃষ্টির